প্রথমত আহ, এটা ইউনূস সরকার বলছে বললে একটু ভুল বলা হবে। এটা আসলে হিফাজত, জামাতে ইসলামী আর বিএনপির সরকার বলছে। ডক্টর ইউনূস তো ওদের হাতের পুতুল। হুম এবং এই যে ইউনূস যেটা বলছে, আমি যে তিনটে অংশের নাম বললাম, হিফাজত, জামাতে ইসলামী আর বিএনপি, হুম তারা বেসিক্যালি তো কট্টর মৌলবাদী দল। তাদের প্রতিভু হয়ে বা প্রতিনিধি হয়ে এই ডক্টর ইউনূস অন্য কিছু বলবেন সেটা তো আশা করা যায় না। আমরা আশা করিও না, কারণ উনি তো ওনাদের একটা অফিসিয়াল স্পোর্টস পার্সন, মুখোশ। আসল মুখটা তো হিফাজত, জামাতের মতো ইসলামিক মৌলবাদী দলগুলো। তো এটা হুম উনি বলবেনই, উনি তো এক্সপেক্ট করা যায় না যে উনি সত্যি কথাটা বলবেন। হুম মানুষ, বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, বিশ্ব জনগণ, তারা কি ভাবছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। ইউনূসের এই কথাটাকে আমি একদমই গুরুত্ব দিই না। হুম এটা বোঝা গেল যে অর্থনীতিবিদ থেকে উনি এখন পুরোপুরি রাজনীতিবিদ হয়ে গেছেন। সেই রাজনীতিবিদ যারা নিজেদের চেয়ারের জন্য, ক্ষমতার জন্য হুম সত্যি মিথ্যার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান না। তো এটা উনি হুম বলবেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। হুম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এবং রবিবার জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিচ্ছিলেন তখন বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে ভারতের কাছে আবেদন জানানো হবে হাসিনাকে প্রত্যার্পণ করবার জন্য। এবং একই সঙ্গে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সমস্ত অপকর্মের বিচার করা হবে। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি এসে চট্টগ্রামের বন্দরে ভিড়ল। মানে আস্তে আস্তে বাংলাদেশ যেন মৌলবাদীদের হাতে খেলনায় পরিণত হচ্ছে। আপনি কি বলবেন এ বিষয়ে? প্রথমে আমি ওই ব্যাপারটা একটু সংশোধন করে দিই। চট্টগ্রামে যে জাহাজটা এসেছিল বা এসেছে, সেটা কিন্তু চীনের জাহাজ, সেটা পাকিস্তানের নয়। হ্যাঁ, করাচি বন্দর হয়ে এসেছে হুম এবং চীনের জাহাজ, এবং সম্ভবত ওটাতে প্রচুর অস্ত্র শস্ত্র এসেছে, যেটা হুম স্থানীয় সূত্র থেকে, কাস্টমস এর সূত্র থেকে জানা যাচ্ছে, অফিসিয়াল সূত্র নয়। কারণ হুম এখনো বাংলাদেশ সরকার ওই জাহাজ এবং তাতে কি পণ্য এসেছে, কি এসেছে না এসেছে, তাদের কি উদ্দেশ্য, এ নিয়ে হুম অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেননি। হুম দ্বিতীয়ত, শেখ হাসিনা প্রত্যর্পণের জন্য যে কথাটা বলছেন ডক্টর ইউনূস, হুম সেটা তো বলতেই পারেন, সেটা ওনার দাবি থাকতেই পারে, উনি চাইতেই পারেন। তো সেই দাবিটা কতটা যৌক্তিক হুম সেটা তো ভারতবর্ষের সরকার সিদ্ধান্ত নেবে, সেটাতে তো ডক্টর ইউনূসের বলার কিছু নেই। হুম এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশের এই ব্যাপারটাকে আমি খুব একটা মেনে নিতে পারছি না, কারণ যতটা জানি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনাবাজের যখন পদত্যাগ পত্র দেননি, হুম নির্বাচিত, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি রাষ্ট্রের প্রধান যখন পদত্যাগ দেননি, হুম তখন নতুন সরকার গঠনের প্রক্রিয়ার ব্যাপারটাই তো বেআইনি, অসাংবিধানিক বাংলাদেশের সংবিধান অনুসারে। তো হুম এটাকে বলা যেতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা অশুভ মৌলবাদী সাম্প্রদায়িক জোট তৈরি হয়েছিল, হুম যার প্রধান ইউনূস, এবং যে জোটে হিফাজত, জামাত ইসলামী এবং বিএনপি রয়েছে, পেছন থেকে পাকিস্তানের আইএসআই রয়েছে, আমেরিকার বাইডেন সরকারের একটা প্রচ্ছন্ন বরাভয় এবং ডিপ স্টেটের যে কার্যকলাপ রয়েছে, সেই একটা জোট, একটা অশুভ জোট বাংলাদেশের জন্য তারা হুম চাইছে। তো হুম সেটা যে চাইতে পারে না আন্তর্জাতিক আইন অনুযায়ী, কারণ তাহলে তো বাংলাদেশের যে কোনো মানুষ চাইতে পারে। কারণ হুম ডক্টর ইউনূসের তো কোনো অন্তর্বর্তী সরকার, কোট আনকোট, তার প্রধান হতেই পারেন না অসাংবিধানিক। হুম একটা অসাংবিধানিক একটা প্ল্যাটফর্ম যদি চেয়ে বসেন সেই রাষ্ট্রের এখনো নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে ভারত থেকে প্রত্যর্পণের, সেটা সোনার পাথর বাটির মতো একটা অক্সিমরন। ওদের হুম নিজেদের লোকাল স্ট্যান্ডার্ড নেই সংবিধান অনুসারে। তো ওরা হুম চাইলে যে ভারত দিয়ে দেবে কাউকে, এটা ভাবাটা ঠিক নয়। হুম আমার মনে হয় না ভারত সরকার সেরকম কোনো অন্যায্য দাবির কাছে নতি স্বীকার করবে। কিন্তু দীপাঞ্জন দা, বিনা যুদ্ধে ভারত দখল তো প্রায় করেই নিচ্ছে, কারণ 500,000 টাকায় তো ভারতের ভোটার অধিকার পেয়ে যাচ্ছেন তারা।
ভোটার তালিকায় নামও উঠে যাচ্ছে বাংলাদেশিদের, সেক্ষেত্রে তো একদিক থেকে ভারত দখল করছেই তারা। না, আমি এটা মনে করি না। নিঃসন্দেহে এটা একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্র। ভারতবর্ষ এটাকে একদমই লাইটলি নিচ্ছে না, গুরুত্ব দিয়েই দেখছে, যথাযথ গুরুত্ব দিয়ে, কারণ এর সঙ্গে রাষ্ট্রীয় সুরক্ষার সরাসরি যোগাযোগ রয়েছে। হুম। তবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গের 5-7টা জেলা বা ঝাড়খণ্ডের 3-4টে জেলা নিয়ে ভারত দখল করা সম্ভব নয়। যারা ভাবছেন যে এরা ভারত দখল এরম ভাবে করবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই ইসলামিক মৌলবাদী শক্তিগুলো সে ডেফিনেটলি চেষ্টা করছে, কিন্তু তাতে ভারত দখল করা সম্ভব হবে না এখনো। হুম। এখন ব্যাপারটা হচ্ছে এটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য যে অত্যন্ত বিপজ্জনক, যেটা আমরা বারবার বলে এসেছি। আমি বহুদিন ধরে বলে এসেছি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তার বিপদ কিন্তু সাংঘাতিক। এটা এখনো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছে না। পশ্চিমবঙ্গের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো এটাতে বোধহয় এখনো গুরুত্ব দিয়ে ভাবছে না। বাংলার অধিকাংশ সংবাদ মাধ্যম, সে ইলেকট্রনিক সংবাদ মাধ্যম হোক অথবা নিউজ পেপার হোক, তারা এগুলোকে এখনো গুরুত্ব দিচ্ছে না, বা কোনো না কোনো হিডেন এজেন্ডার জন্য তারা গুরুত্ব দিতে চাইছে না। কিন্তু এটা যে ভয়াবহ একটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপদ, এটা হুম। ধীরে ধীরে বাড়তে চলেছে, সেটা আমরা বহুদিন ধরে বলছি। হুম। কারণ এটা আজকের দিনে কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের যে কার্যপ্রণালী, যেটাকে মোডাস অপারেন্ডি বলে, সে কার্যপ্রণালী অনেকটাই বদলে গিয়েছে। এখন সন্ত্রাসবাদী সংগঠনগুলো খুব ভালো করে জানে যে 26/11 মতো যেরকম ভাবে বম্বেতে অ্যাটাক হয়েছিল টেররিস্টদের, আজমল কাসাব এবং তার সঙ্গে 8-10 জন যে ফিদায়ী এসেছিল, সেটা হুম। ভারতবর্ষে এখন করে ওঠা সম্ভব হবে না। তাহলে খুব তাড়াতাড়ি ভারতবর্ষের আর্ম ফোর্সেস এবং স্পেশাল ফোর্সেস তাদের 72 হুড়িপড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা কনফার্ম করে দেবে, এবং সেটা খুব ভালো করে জানে। পাকিস্তানও খুব ভালো করে জানে। 26/11 পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভারত সরকার কিন্তু প্রতিষ্ঠিত করে দিয়েছে বিশ্বের দরবারে যে পাকিস্তান একটি নিছক সন্ত্রাসবাদী উৎপাদনকারী রাষ্ট্র, যদি আমরা সেটাকে রাষ্ট্র বলি। সেখানে ওদের মোডাস অপারেন্ডি ওরা চেঞ্জ করেছে। এটা তো খুব স্বাভাবিক। আজকে বাংলার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, যে সাঁওতাল পরগনার এই যে অধিকাংশ যে পাকুড় এবং সাঁওতাল পরগনার যে জেলাগুলো, যেটা মুর্শিদাবাদ বীরভূমের সঙ্গে ওয়েল কানেক্টেড, এবং এই জায়গাটা কিন্তু এখনো ভারত বাংলাদেশের যে সীমান্ত খুব কাছাকাছি, এবং ওখান দিয়ে নির্বিবাদে অনুপ্রবেশ চলেছে। পশ্চিমবঙ্গে যেরকম ভাবে অনুপ্রবেশ হয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং তার সঙ্গে যেরকম ভাবে অনুপ্রবেশ করে লোকজন স্থিত হয়েছে বীরভূম জায়গাটা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাটাতে, তো তাহলে তাদের পক্ষে খুব সুবিধা হচ্ছে যে ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গিয়ে ঝাড়খণ্ডের একটা বিস্তৃত অঞ্চলকে ঠান্ডা মাথায় কোনো গুলি বোমা না ফাটিয়ে দখল করে নেওয়া। এবং তার জন্য একটা পরিকল্পনার অবশ্যম্ভাবী একটা অংশ হচ্ছে যে যেন তেন প্রকারেণ ওখানকার জমি দখল করতে হবে আইন অনুযায়ী। এবার এটার জন্য পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দুটো রাজ্যেরই শাসক দলগুলোর বরাভয় এবং সমর্থন তো রয়েছে। কারণ একজন মানুষ যখন অনুপ্রবেশ করে ভারতে আসছে এবং খুব তাড়াতাড়ি তারা রেশন কার্ড পেয়ে যাচ্ছে, এই রেশন কার্ড ব্যাপারটা, এটা অনেক মানুষ বোঝেন না। তাহলে তারা প্রশ্ন করেন যে আধার কার্ড, প্যান কার্ড তো কেন্দ্রীয় সরকার করে দিচ্ছে, তাহলে রাজ্যের দায় কোথায়? এটা খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া ভালো যে আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, যাই বলুন, যেটা কেন্দ্রীয় সরকার করে দেয়, সেগুলো কিন্তু ভিত্তিটা হচ্ছে রেশন কার্ড।
এখন বাংলায় যদি ভুয়ো রেশন কার্ড বানিয়ে দেওয়া হয় এবং সেই রেশন কার্ডের ভিত্তিতে কোনো অনুপ্রবেশকারী যদি ভারত সরকারের কাছে আবেদন করেন যে আমার আধার কার্ড দরকার, আমার প্যান কার্ড দরকার, তো সেটাকে ভোটার আই কার্ড দরকার, সেটাকে চট করে চ্যালেঞ্জ করাটা খুব মুশকিল। হুম কারণ আইন অনুযায়ী এই অনুপ্রবেশকারীরা যে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, যে রেশন কার্ড পেয়ে যাচ্ছে, সেই রেশন কার্ডের ভিত্তিতে তারা অন্য কাগজগুলো পেয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে যদি জমি কিনে নেওয়া যায় এবং জমির কাগজপত্র, দেখুন ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং জমি কেনার কাগজ, জমির ট্যাক্সের কাগজ, এগুলো কিন্তু সব অরিজিনাল হয়ে যাচ্ছে। হুম কারণ আসল ভিত্তিটা হচ্ছে আপনার রেশন কার্ড, যেটা 2 নম্বরই করে তৈরি করে দিচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীরা এবং স্থানীয় প্রশাসন। কেন হুম করছে সেটা একটা আলাদা বিষয়, আলোচনার বিষয়বস্তু নিশ্চিতভাবে। কিন্তু আপনি যদি জমি কিনে নেন ভারতবর্ষে, এবং আপনি ধরুন আমি ঝাড়খণ্ডে জমি কিনলাম, এবার মহারাষ্ট্রে বা দিল্লিতে বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে আমি জমি কিনতে যাই, তাহলে আমি যখন দেখাবো যে আমার ঝাড়খণ্ডে বা বাংলায় জমি রয়েছে, হুম সরকারিভাবে আমি জমি কিনেছি, জমির ট্যাক্স পে করেছি, সেখানে কিন্তু বিশ্বাসের একটা ব্যাপার তৈরি হয় এবং বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যায়। এবং হুম এটাই হচ্ছে আজকের এই সন্ত্রাসবাদীদের নতুন মোডাস অপারেন্ডি, যে রাজ্য দখল করতে গেলে বা ভারতবর্ষের কিছু ভূখণ্ডকে দখল করতে গেলে কামান, গোলা, বন্দুক, এক্সপ্লোসিভের দরকার পড়ছে না। আপনি যদি কোনো জায়গায় আপনারা দেখেছেন যে ডেমোগ্রাফিক এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি বা জনবিন্যাস, এটা সাধারণ মানুষের জন্য বোঝা দরকার যে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে যে মানুষরা রয়েছেন, অধিবাসীরা রয়েছেন, তাদের যে জনবিন্যাসে তাদের কত হিন্দু, কত মুসলিম, কত অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, নারী পুরুষ ইত্যাদি নিয়ে জনবিন্যাস তৈরি হয়। যে জায়গাটা আপনি কথা বলছেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, হুম 1951 সালের প্রথম সেন্সাস অনুযায়ী ওখানে আদিবাসী জনসংখ্যা ছিল 44-45% মাঝামাঝি। এবার সেই 45% জনগোষ্ঠী আদিবাসী 2021-এ সেটা চলে এসেছে 26-27%। তো এই যে ডিক্রিজটা হচ্ছে, তো ন্যাচারালি সেখানে একটা জনবিন্যাস, জনগোষ্ঠীর মানুষজন বাড়ছে এবং সেটা কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশের দেশ থেকে এসে ওখানে সিটু হচ্ছে। হুম কারণ এটা হতে থাকলে কিছুদিন পরে, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, যে সে নির্দিষ্ট বিধানসভা বা লোকসভাগুলোতে তারাই ভোট দিচ্ছেন, তারা সংখ্যাগুরু হয়ে এক কাঠা হয়ে, এবং হুম ভোটে সেই মানুষগুলোকে জেতাচ্ছেন যে মানুষগুলো তাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করবে ভবিষ্যতে। এবং এই লোকগুলো রাজ্যের বিধানসভায় বা দিল্লিতে সংসদে চলে যাচ্ছে এই নির্দিষ্ট অনুপ্রবেশকারী বা যাদের এই সংখ্যালঘু সাম্প্রদায়িক শক্তিগুলো রয়েছেন। আমি সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে কোনোভাবেই সাম্প্রদায়িক মনে করি না, কিন্তু একটা বড় অংশ সাম্প্রদায়িক এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে। তারা এবার তাদের সদস্যদের বা তাদের প্রতিনিধিদের পাঠাচ্ছে রাজ্যের আইনসভায় বা দেশের আইনসভায়। তো হুম এটা তো মারাত্মক। আপনি দিল্লিতে গিয়ে, এর আগেও হয়েছে পার্লামেন্ট অ্যাটাক, হুম কিন্তু তার থেকে বড় বিপদ এটা যেখানে নির্বাচিত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সাংসদকে পাঠাচ্ছেন যে আপনার প্রতিনিধি। হুম আমরা অতীতে দেখেছি হুম পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ইমরান, যে হুম ইমরান একটি নিউজ পেপারের সম্পাদক ছিলেন এবং যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ছিল নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে। হুম এবং যখন ওকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়, তখন কেন্দ্রীয় ইন্টেলিজেন্স আইবির জয়েন্ট ডাইরেক্টর ডিসি নাথ, হুম তিনি একটি নির্দিষ্ট ডসিয়ার পাঠান সমস্ত তথ্য প্রমাণ সমেত, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি ডসিয়ার পাঠিয়ে উনি পরিষ্কার সুস্পষ্টভাবে অনুরোধ করেন যে যে লোকটির বিরুদ্ধে ভারতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের এত অভিযোগ রয়েছে, এইরকম লোককে আপনি আইনসভায় সংসদে পাঠাবেন না। হুম
এবং যতটুকু জানি যে আইবির এই রিপোর্টের পরে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজেও অনুরোধ করেন, কিন্তু সে হুম অনুরোধে কাকস্য পরিবেদনা। হুম মুখ্যমন্ত্রী সেই ইমরানকে রাজ্যসভার সাংসদ করে পাঠান হুম এবং ভবিষ্যতের দিকে নজর রেখেই এখনো বহু লোককে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বা বহু লোক রয়েছে। শেখ শাহজাহানের মতো লোক যদি জনপ্রতিনিধি হয়ে কালকে বিধানসভায় যায়, আপনি কাকে আটকাবেন? তো এরকম লোক তো যাবে, বিধানসভায় যাবে, কেন্দ্রের সংসদে যাবে, দিল্লিতে। তো এরকম ভাবে ভারত দখল করার একটা চেষ্টা চলছে, পরিকল্পনা করার চেষ্টা চলছে। এখনো সময় আছে, ভারত সরকার যদি এখনো যথোপযুক্ত পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে রাষ্ট্র সুরক্ষা কিন্তু বিপদে পড়তে পারে।